বঙ্গবন্ধু শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ সারি নাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই বসুন, অনুষ্ঠানের কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজকে ঢাকা মহানগর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের পরিচালনা করবেন এই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব এমদাদ চৌধুরী এবারে ওর সম্বর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করছেন। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এবার এই সম্বর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুরা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের এই বিশাল সার্বজনীন নাগরিক সম্বোধনায় এখানে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এ কে এম ফজলুর রহমান। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বিশ্ব নেত্রী, বিশ্ব বরেণ্য নেত্রী, আমাদের সকলে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। এখানে আরো অফিস রয়েছেন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন সংগ্রামী সাথী বন্ধুরা। আমি সর্বপ্রথম শ্রদ্ধা পরিবেশন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা পরিবেশন করছি 15ই আগস্ট বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্য সেদিন শাহাদত বরণ করেছেন। আমি তাদেরকে শ্রদ্ধা পরিবেশন করছি। আমি শ্রদ্ধা পরিবেশন করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা বঙ্গবন্ধুর আহ্বানে দেশের জন্য জীবন দিয়েছেন, আমি তাদের শ্রদ্ধা পরিবেশন করছি। আমি শ্রদ্ধা পরিবেশন করছি জাতীয় চার নেতাকে। আমি শ্রদ্ধা পরিবেশন করছি 52 ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি যারা গণতান্ত্রিক আন্দোলনের জীবন দিয়েছেন, আমি তাদের শ্রদ্ধা পরিবেশন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এই আপনারা বসুন, আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। স্লোগান এখন না, আপনি বসুন প্লিজ, বসুন। আজকে এই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নিউ ইয়র্কে আগমন উপলক্ষে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব ফজলুর রহমান। উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান মিয়া, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন আজমল এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব রফিকুর রহমান এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন আমাদের সেই এমদাদ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করে রয়েছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিউ ইয়র্কের গর্ব জনাব ডক্টর কে এম আব্দুল মোমেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আপনারা অনুগ্রহ করে বসুন, আমাদের সবার কাজ শুরু হচ্ছে। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। ধন্যবাদ। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি মৌলানা শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীকে। এরপরে ওই কিতাব পাঠ করবেন প্রভাস চক্রবর্তী, এরপরে আসবেন বাইবেল পাঠ করবেন জেমস রায়, এরপরে ত্রিপেটক পাঠ করবেন মুদিতা রত্না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। নমস্কার, আমি বাংলাদেশ ও আমেরিকা সহ বিশ্বের সমস্ত প্রাণীর শান্তি কামনায় শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটি শ্লোক পাঠ করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত জনার্দন। প্রপন্ন পারিজাতায় তুত্র বৈত্রকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতং দোহে নমঃ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওং সর্বং শান্তি, পৃথিবীং শান্তি, আপো শান্তি, বনস্পতে শান্তি, শান্তিরেব শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেহ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেননা শাসনকর্তারা সৎ কার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা। অতএব কেবল ক্রোধের ভয়ে নয়, কিন্তু বিবেকেরও নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক। কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো, কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যে নিবিষ্ট রহিয়াছেন। যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করিতে হয় সমাদর করো। এই হলো পবিত্র বাইবেলের বাক্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। মাতা ইয়াতা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্তমানুরাক্কে
एवंपि सर्वभूतेषु मानसं भावये अपरिमाणं। মা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, তেমনি সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করা উচিত। নাহি বেরেনা বেরানি সম্মন্তি দা কুদাচনাং আবেরানাসা সম্মন্তি এসা ধম্ম সনাতন। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতা উপশম হয় না, একমাত্র মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। সাব্বে সত্তা সুখিতা হন্ত। বিশ্বে শান্তি বিরাজ করুক, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আইন ভাষা আন্দোলন 15 আগস্ট 21 আগস্ট 1971 সাল গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। নীরবতা 1 মিনিট নীরবতা পালন করে দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, 1টি বছর যাকে দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, 1টি বছর যার কথা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি, আমাদের সকলের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী, আজকে আপনার কাছে আমাদের নিয়োগ মহানগর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের কৃতজ্ঞতা জানার ভাষা নেই। মাননীয় নেত্রী, এই প্রথম আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি আজকের এই ঐতিহাসিক সার্বজন সম্বোধনাকে সফল ও সার্থক করতে। মাননীয় নেত্রী, আপনি যদি আগমন করেন, আপনি জানেন যে এয়ারপোর্টে আমরা হাজার হাজার নেতার কর্মী সেদিন উপস্থিত ছিলাম আপনাকে স্বাগত জানাতে। আপনি জানেন আজকেও ইউনাইটেড নেশনের সামনে আপনি যখন বক্তব্য দিয়েছিলেন তখন আমাদের হাজার হাজার নেতার কর্মী আমরা ইউনাইটেড নেশনের সামনে আমরা পিস র্যালি করেছি। কিন্তু দুঃখ হয় মাননীয় নেত্রী, আমরা দেখলাম আমাদের ওই পাশে একটি দল সেখানে তারা ডেমনস্ট্রেশন করতেছে, ওদের মধ্যেখানে শুধু পাকিস্তানি ফ্ল্যাগ আর সেখানে খালেদা জিয়ার ছবি। মাননীয় নেত্রী, ঘৃণা হয়েছে। আসলে ওদেরকে বলার কি আছে? ওরা কি বাংলাদেশকে ভালোবাসে না পাকিস্তানকে ভালোবাসে? আজকে এটাই প্রশ্ন। মাননীয় নেত্রী, আপনাকে আমরা মহানগর আওয়ামী লীগ আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদেরকে যে সম্মান দিয়েছেন মাননীয় নেত্রী, এই জীবন দিয়েও আমরা এই ঋণ শোধ করতে পারবো না। তাই আমি আজকে ঘোষণা করতে চাই মাননীয় নেত্রী, মানুষের মৃত্যু একদিন, জন্ম একদিন, আমাদেরও মৃত্যু হবে। আজকে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করলাম। মাননীয় নেত্রী, আপনি আমাদেরকে যে সম্মান দিয়েছেন, নিয়োগ মহানগর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। মাননীয় নেত্রী, আমরা আজকের এই সেই সময় এসেছে যার জন্য আমরা অপেক্ষা করি, যার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য। আমাদের জাতির পিতা সুযোগ্য কন্যা, বাংলাদেশে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেত্রী, বিশ্ব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, পদ্মা সেতুর দরকার, পদ্মা সেতুর সরকার। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু। মাননীয় নেত্রী, আপনি দীর্ঘজীবী হন। বসেন, আপনারা বসেন, সবাই সবাই বসেন, সবাই বসেন প্লিজ। বাস এখন এখন সব একদম চুপ, সবাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমাদের প্রবাসী ভাই বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে অনেক বছর, এখন এখন একদম একদম চুপ, একদম চুপ, সবাই চুপ, বসেন বসেন। ভাই ও বোনেরা আমার, অনেক কষ্ট করে আজকে এই কাজের দিনেও আপনারা এই রাতে এখানে সমবেত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভা আয়োজনে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি আমার সৌভাগ্য যে আজকে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হতে পেরেছি। এর আগে কোভিড-19 যে কারণে সামনে আসতে পারিনি, তবে ডিজিটাল বাংলাদেশ ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বাংলাদেশেও যেমন কাজ করেছি, এখানে এসেও সেভাবেই কাজ করেছি। আমি, আপনারা জানেন যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আজকে আমরা এখানে এসেছি, আর সেই সুযোগে আপনাদের সামনে মত বিনিময় করার সুযোগ পাচ্ছি। আজকেই আমার ভাষণ ছিল, আমি আমার ভাষণ দিয়েছি জাতিসংঘে। এটা ছিল আমার 19তম ভাষণ। আমি জানি না এত বেশি আর কেউ দিতে পেরেছে কি না। এরপর প্রেস কনফারেন্স, তারপরে এই আপনাদের সামনে হাজির হয়েছে। বুঝতেই পারেন এই লম্বা সফর করে আসা, আর তারপরে রাত আর দিনের তফাৎ এগুলি তো আছেই, তাছাড়া নিজেও একটু সর্দি কাশিতে ভুগছি। তার আর কাউকে আর বক্তৃতা দিতে দেইনি। আমি ভাবছি আমি একাই আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে মত বিনিময় করব। তো আমি ধন্যবাদ জানাই সকল নেতৃবৃন্দকে।
যে তারা যে সবাই এখানে উপস্থিত এবং সকলে মিলে সম্মিলিতভাবে এই আয়োজন করেছেন, কাজে এই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই পরম শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আত্মপরিচয় পেয়েছি, পাসপোর্ট পেয়েছি, নিজেদের একটা স্বতন্ত্র রাষ্ট্র পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, তাদের মহান আত্মত্যাগ এবং জাতির পিতার নেতৃত্বে আমাদের বিজয় এনে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চেয়ার নেতার প্রতি, অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট শুধু যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে হত্যা করেনি, একই সাথে হারিয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল জামালের নবপরিত বধূ সুলতানা রোজ এবং পারভিন জামাল রোজি, এবং আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকে হারিয়েছে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। একইভাবে আমাদের পরিবারের 18 জন সদস্য সেই দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। ঘাতকের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে তাকে কেড়ে নিয়েছে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, তাকেও হত্যা করেছে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। সকলের আত্মার মাগফিরাত কামনা। আমার ছোট বোন আর আমি রেহানা আমার ছোট বোন এবং আমি বিদেশের মাটিতে ছিলাম, হয়তো সেজন্য বেঁচে গিয়েছি, কিন্তু স্বজন হারা বেদনা নিয়ে বাঁচা এটা যে কি কষ্ট, শুধু যে আপনজন হারায় তারাই বোঝে। 6 বছর প্রবাসে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি ফিরে আসি বাংলাদেশে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে। একটাই লক্ষ্য ছিল যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। সেই আদর্শ বাস্তবায়ন করবার জন্যই আমার সকল প্রচেষ্টা। 96 সালে প্রথম সরকার গঠন করার সুযোগ পাই, 5 বছর ক্ষমতায় ছিলাম, দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম। 2001-এ আবার সরকার আসতে পারিনি, চক্রান্ত করেই আমাদের আসতে দেয়নি। এরপর 2008-এর নির্বাচনে পুনরায় আমরা জয়ী হই, সরকার গঠন করি 2009 সালে। 2009 থেকে 2023 ধারাবাহিকভাবে গণতন্ত্র এবং স্থিতিশীলতা ছিল বলেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। জাতির পিতা যা চেয়েছিলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি, যার ফলে বাংলাদেশে এখন দারিদ্র্যের হার, যা বিএনপি সরকার আমলে 2006 সালে ছিল প্রায় 41%-এর উপরে, আমরা তার কমিয়ে এনে 18.7 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।
কত দরিদ্র, যেটা 25.5 ছিল তা এখন 5 ভাগে নেমে এসেছে। বেকারত্বের হার মাত্র 3 ভাগে নেমে এসেছে। আমরা শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার কমিয়েছি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ দেবার লক্ষ্য নিয়ে জাতির পিতা যে সংবিধান আমাদের উপহার দিয়েছেন, সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা সুপরিকল্পিতভাবে এগিয়েছে বলে এই অর্জন করা সম্ভব হয়েছে। 2008-এ যে ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ, 2021 আমরা কিন্তু খুব সফলভাবে সেই পরিবর্তন আনতে পেরেছি। এর মাঝে যদিও অনেক ঘাত প্রতিঘাত, লড়াই উতরাই পার হতে হয়েছে, কারণ বিএনপির জন্ম হয়েছিল একটা মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে, ভোট চুরি করা, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর অত্যাচার নির্যাতন করা, এটা তো তাদের চিরাচরিত প্রথা। সামরিক আইন লঙ্ঘন করা, সংবিধান লঙ্ঘন করেই তো জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছিল। আর ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সে দল গঠন করে। সেই দল ক্ষমতায় থাকতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। সেশন জট প্রতিনিয়ত লেগে থাকতো। দেশে দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছিল, খাদ্য নিরাপত্তা ছিল না। যখন প্রথমবার সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। বিদ্যুতের সুবিধা মানুষ পেতই না। বিদ্যুতের জন্য আন্দোলন করতে যে গুলি খেয়ে মানুষকে মরতে হয়েছিল। কৃষক সার পেত না। সারের দাবিতে আন্দোলন করতে যে ওই বিএনপির হাতে 18 জন কৃষক মৃত্যুবরণ করে। শ্রমিক তার মজুরি পেত না। মজুরি দাবি করতে যে বিএনপির হাতে 17 জন শ্রমিক তারা মৃত্যুবরণ করে। আর অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী বছর পর বছর তাদের উপর অত্যাচার নির্যাতন। যখনই ক্ষমতা এসেছে, তারা একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি আর অর্থ পাচার, অর্থ লুটপাট করা ছাড়া আর কিছুই করতে পারেনি, মানুষকে কিছু দিতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, আওয়ামী লীগ জনগণের সেবক, জনগণের সেবায় কাজ করে, সেটা আমরা প্রমাণ করেছি এবং আজকের বাংলাদেশ সেটাই তার প্রমাণ। আমি জানি যে এরা বিএনপি, জামাত, এরা কোনোদিনই গণতন্ত্র বিশ্বাস করে না, জনগণের অধিকারেও বিশ্বাস করে না। এরা সন্ত্রাস, জঙ্গিবাদের উপরে, অস্ত্রের উপরে, বন্দুকের নল হাতে নিয়ে ক্ষমতায় এসেছিল, সেটাই তারা বিশ্বাস করে। আর ক্ষমতা থেকে যে কি পরিমাণ টাকা চুরি করেছে সেটা তো আপনারা যারাই বুঝতে পারেন। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এতিমের অর্থ আত্মসাৎকারী। এতিমের জন্য বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা লোভ যে সামলাতে না পারে, সে দেশকে কি দেবে? আর তার গুণধর পুত্র, সে তো আরো কয়েক ডিগ্রি উপরে। অস্ত্র চোরা কারবারি, সেই 10টা অস্ত্র ধরা পড়ে, সেই অস্ত্র তো চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি বেঁচে গেছি, কিন্তু আইবির রহমান সহ আমাদের কত নেতাকর্মী মারা গেছে। সেই গ্রেনেড হামলা করে হত্যা করা, মানি লন্ডারিং এর কেস, দুর্নীতির কেস। এটা শুধু আমাদের কথা না, এই আমেরিকার FBI কিন্তু সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে যে সে দুর্নীতির সাথে জড়িত, এবং সেই কেসেই সে সাজাপ্রাপ্ত আসামি। যদিও তাদের অপকর্ম 2001 থেকে 2006 তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাসের কারণে এমার্জেন্সি ঘোষণা হয়। আর সেই এমার্জেন্সি ঘোষণা হওয়ার পরে যখন সকলকে গ্রেপ্তার করে, তখন তারেক জিয়া মুচলেকা দিয়ে
আর কোনো দিন রাজনীতি করবে না। এই মুসলিকা দিয়েই কিন্তু ওই এমার্জেন্সি সরকারের সেই ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের কাছে সেই মুসলিকা দিয়েই যে দেশ ছেড়ে সে ভেগে চলে যায়। কিন্তু দেশ থেকে ভেগে যেও তাদের যে মানে অগাধ অর্থ সম্পদ যে তারা লুট করে মানি লন্ডারিং করে বানিয়েছিল, তার প্রমাণ তো এখন পাওয়া যায়। যেখানেই যাই শুনি কোটি কোটি টাকা খরচ করে শুধু আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য। তো প্রশ্ন হলো যে এত কোথা থেকে আসে? এমনকি সেই সাউথ আফ্রিকা গিয়েছে, সেখানেও তাদের লোক পাঠিয়ে দেয়। তো এইভাবে ভাড়াটিয়া লোক দিয়ে বারবার ডেমনস্ট্রেশন দিয়েই যাচ্ছে। তো কথাটা হচ্ছে টাকাটা পায় কোত্থেকে, সেটাই তো প্রশ্ন। এরা তো নির্বাচনেও বিশ্বাস করে না, কারণ জানে যে নির্বাচনে গেলে রেজাল্ট কি হবে। এমার্জেন্সির পরে যখন প্রথম ইলেকশন হলো 2008-এ, সেই 8-এর নির্বাচনে বিএনপির ছিল 20 দলীয় ঐক্যজোট, আর আমরা করেছিলাম মহাজোট। 20 দলীয় ঐক্যজোট 300 সিটের মধ্যে সিট পেয়েছিল মাত্র 29টা, মাত্র 29টা। কারণ আসলে ভোট চুরি ছাড়া তো তারা জিততে পারে না। 96 সালে 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সে ভোট চুরি করলো। ভোট চুরি করে বললো দ্বিতীয়বার ক্ষমতা এসেছে। ফলাফল কি দেখা গেল? জনগণ এই ভোট চুরি মেনে নেয়নি। আন্দোলনের মুখে 30শে মার্চ খালেদা জিয়া ভোট চুরির অপরাধে পদত্যাগে বাধ্য হলো। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো 2006-এ নির্বাচন করতে যেয়ে, সাথে নির্বাচন দিয়েছিল, সে নির্বাচনও বানচাল হয়ে গেল। এরা গণতন্ত্রেও বিশ্বাস করে না, নির্বাচনেও বিশ্বাস করে না। আবার তাদের মুখে এখন যখন নির্বাচনের কথা শুনি, গণতন্ত্রের কথা শুনি, তখন তো মানে এটা মানে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তারা আন্দোলন করে, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার চায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে খালেদা জিয়া ভোট চুরি করার পর যখন তার পদত্যাগ হলো, তখন আমরা কিন্তু একজন অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ জাস্টিসের মাধ্যমে আমরা করেছিলাম। কিন্তু তার আগে খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এখন বিএনপির কাছে জিজ্ঞাসা যে সেই পাগল আর শিশুর সন্ধান তারা পেয়েছে কি না, সেটা একটু জিজ্ঞাসা করেন। আওয়ামী লীগ সরকারে আছে এটা ঠিক, আমাদের যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন, উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা একটা আইন করে, আইনের মাধ্যমে নির্বাচন কমিশন যাতে হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। ভোটার তালিকা 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করেছিল বিএনপি। যে ভোটার তালিকা বাতিল হয়ে গিয়েছিল তাদেরই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন বাতিল করেছিল। ছবি সহ ভোটার তালিকা এখন, কাজে কারো ভোট কেউ চুরি করতে পারবে না, কারণ এখানে ছবি সহ ভোটার তালিকা। ব্যালট বক্স, আগেই ব্যালট বক্স ভরে রেখে দিত, এখন স্বচ্ছ ব্যালট বাক্স, কয়টা ব্যালট পড়ছে তা দেখা যায়। এই যে সংস্কারগুলি, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করবার যে সংস্কার, সেটা তো আওয়ামী লীগেরই করা, আমাদেরই দাবি, আমরাই এটা করিয়েছি। কেন? আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তো আমাদের স্লোগান। এই স্লোগান আমরা দিয়েছি, আমরাই জনগণকে সচেতন করেছি ভোট সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে। আর একমাত্র গণতন্ত্র হলেই যে উন্নতি হয় সেটাও আমরা প্রমাণ করেছি। আর প্রমাণ করেছি বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন এই বাংলাদেশের অগ্রযাত্রাটা তাদের পছন্দ হয় না, কারণ তাদের একটাই ছিল, তারাই ক্ষমতায় থাকবে, তারাই ভোগ করবে, সাধারণ মানুষ আবার কিসের।
৯৬ সালে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আমরা তা ৪৩০০ মেগাওয়াট করলাম। পরে এসে দেখি তা আবার কমে গেছে, ৩০০০ মেগাওয়াটে নেমে গেছে, ৩২০০ মেগাওয়াটে। ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, দেশকে খাদ্যের সম্পূর্ণ করলাম। যেদিন পার্লামেন্টে ঘোষণা দিলাম যে বাংলাদেশ আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি অপোজিশনে তাদের অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তার মানেটা কি? আপনি সারা জীবন মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলবেন, অর্থাৎ বাংলাদেশের মানুষকে তারা ভিক্ষুকের জাতি করে রাখতে চেয়েছিল, এটাই তাদের উদ্দেশ্য। আর আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্যটা হচ্ছে এই এখন বসেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশকে আত্মমর্যাদাশীল করতে চাই, কারো উপর নির্ভরশীল না। স্বাধীনতার পর ঠিক সদ্য স্বাধীন দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, অনেক সাংবাদিক জাতির পিতাকে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশে তো কিছুই নাই, ধ্বংসস্তূপ, আপনি কি দিয়ে দেশ গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, আমি সেই মাটি মানুষ দিয়ে বাংলাদেশ গড়ে তুলব। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি, আর সেই নীতিতে বিশ্বাস করি বলেই একটু অনেক রাত হচ্ছে ভাই, একটু বসেন। আর সেই নীতিতে বিশ্বাস করি বলেই আজকে বাংলাদেশে আমরা খাদ্য উৎপাদন বাড়িয়েছি, গবেষণা করছি। আমরা আমাদের দেশ চাল উৎপাদনের দেশ, আজকে চাল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। এই মুহূর্তেও আমাদের দেশে 18 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। আমাদের গম উৎপাদন কম হয় আমাদের মাটিতে, তবুও আমরা কিছু গম উৎপাদন করি। বোধহয় 1,77,000 মেট্রিক টন গম আছে, গমটা আমাদের বিদেশ থেকে আনতে হয়। তেল আমাদের আনতে হয়। আমাদের প্রাকৃতিক গ্যাসও সীমিত, আমাদের গ্যাস কিনতে হয়, সার কিনতে হয়। আমরা সার কিছু উৎপাদন করি, কিন্তু সেটাও যথেষ্ট না। আমরা প্রচুর পরিমাণে ভর্তুকি দিই। আমরা দেশের খাদ্যে যাতে কোনো রকম ঘাটতি না হয় সেই প্রচেষ্টা চালাই। আমাদের দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, আমাদের দুস্থ মুক্তিযোদ্ধা সকলকে আমরা সহযোগিতা দিই। আমরা 2,53,00,000 শিক্ষার্থী প্রাইমারি থেকে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি, উপবৃত্তি এবং গবেষণার জন্য আর্থিকভাবে তাদের সহায়তা দিয়ে থাকি। বিনামূল্যে বই দেই, উচ্চ শিক্ষার সুযোগ আছে। প্রত্যেক জেলায় জেলায় আমরা ইউনিভার্সিটি করে দিচ্ছি এবং বহুমুখী শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। প্রতিটি উপজেলায় আমরা কারিগরি শিক্ষার স্কুল করে দিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে, ভোকেশনাল ট্রেনিং এর উপরে আমরা গুরুত্ব দিয়েছি। বিজ্ঞান প্রযুক্তির উপরে আমরা গুরুত্ব দিয়েছি। ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে আজকে মোবাইল ফোন আছে।
বিএনপির আমলে একটা মোবাইল ফোন 1,30,000 টাকা দিয়ে কিনতে হতো। 1,30,000 একটা মোবাইল ফোনের মূল্য ছিল। আর আমরা যেটা উন্মুক্ত করে দিয়েছি আজকে তো সকলের হাতেই, এবং সারা বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আছে। এই যে আপনারা এখনো মোবাইল নিয়ে নিশ্চয়ই ঢাকা শহরে বা বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে পাঠাচ্ছেন, আপনারা তথ্য পাঠাচ্ছেন না? সোজা ইন্টারনেট সংযোগ, প্রায় 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে। 17 কোটি মানুষের দেশে 18 কোটি সিম ব্যবহার হয়, মানে কেউ একটা না 2-3টে করে ব্যবহার করে। সামাজিক নিরাপত্তার অর্থ থেকে শুরু করে আমরা যে বৃত্তি উপবৃত্তি দিচ্ছি সবকিছু এখন অনলাইনে যায়। কোভিডের সময় আমরা সরাসরি অনলাইনে আমাদের যারা নিম্নবিত্ত মানুষ তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছি। এমন কোনো শ্রেণী পেশা নাই যাকে আমরা আর্থিক সহায়তা দেইনি। ব্যবসা বাণিজ্য চালু রাখার জন্য বিশেষ প্রণোদনা স্কিম দিয়েছি যাতে কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়। গার্মেন্টস শ্রমিক থেকে শ্রমিকদের সরাসরি বেতন শ্রমিকদের মোবাইল ফোনের মাধ্যমে বা অ্যাকাউন্টে সরাসরি আমরা দিয়ে দিয়েছি। জনগণের কল্যাণেই তো আমাদের কাজ, জনগণের মঙ্গল করাটাই তো আমাদের কাজ, আমরা সেটাই করে যাচ্ছি। যা যা কথা দিয়েছিলাম, আর না অনেকবার হয়েছে, বসো। স্লোগান দিয়ে হবে না, ভোট দিয়ে হবে, বসো। আমরা বাস শেষ, তারা আমি এখন বক্তৃতা শেষ করি। এই বসে আপনার দাঁড়ালেন গেল। আমাদের লক্ষ্য হচ্ছে কোনো মানুষ যেন কষ্ট না পায়। যেসব অঞ্চলে দুর্ভিক্ষ লেগেই থাকতো, প্রতিনিয়ত দুর্ভিক্ষ ছিল, আপনারা জানেন, আল্লাহর রহমতে আওয়ামী লীগ সরকারে আসার পর কোথাও কোনো দুর্ভিক্ষ দেখা দেয় না। এখন অন্তত কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না। আমরা ভিজিটির মাধ্যমে বিনা পয়সায় খাবার দেই। যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি দিয়ে আমরা টিসিবির কার্ড করে দিয়েছি 1 কোটি মানুষের জন্য। কারণ সারা বিশ্বব্যাপী ইনফ্লেশন বেড়ে গেছে, পণ্যমূল্য বেড়ে গেছে, তার ধাক্কাটা বাংলাদেশেও এখন। তারপর আমাদের মানুষের যেন কষ্ট না হয় তার জন্য 1 কোটি মানুষ পরিবারের জন্য আমরা বিশেষ কার্ড করে দিয়েছি। খুব অল্প টাকায় যেন চাল, তেল, অন্যান্য প্রয়োজন, ডাল সহ প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই ব্যবস্থাটা আমরা তাদের জন্য করে দিয়েছি। আমাদের সামাজিক নিরাপত্তায় আমরা 1,81,23,554 জন উপকারভোগী, তাদেরকে আমরা নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছি। কোনো মানুষ যেন মানে অভুক্ত না থাকে। আমি জানি না, আপনারা নিজেরাও যাচাই করে এখন দেখতে পারেন আপনাদের গ্রামে আগে গেলে পরে মানুষ এসে হাত পেতে দাঁড়াতো, এখন কেউ ভিক্ষা চাইতে আসে কি না। আমরা চাই না যে কেউ ভিক্ষা করে চলবে, যেমন আমরা দেশেও কাউকে কোথাও ভিক্ষা করে চলতে চাই না। যে কারণে আমি ইতিমধ্যে সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছেও আমার আবেদন থাকবে, আপনারাও আপনার নিজের দেশে প্রত্যেক পরিবারে আত্মীয় স্বজনকে বলবেন
কোনো জমি যেন অনাবাদি না থাকে, সকল অনাবাদি জমি চাষে আওতা আনবে। বিশ্বব্যাপী খাদ্য মন্দা দেখা দিয়েছে, কাজে এখন যেন বসেন, বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা তার আঘাত যেন বাংলাদেশে না পড়ে। অন্তত দুবেলা ভাত তো খেতে পারবে মানুষ, সেই ব্যবস্থাটা যেন হয়। সেই জন্য আমরা কিন্তু সকল অনাবাদি জমি আমরা চাষের আওতায় এনেছি। আপনারা জানেন যে আমি যেটা বলি আগে নিজে সেটা করি, করে দেখি যে করা যায় কি না। আমার বাড়িতে আমাদের যত জমি অনাবাদি ছিল, আমাদের নিজেদের জমি বা আশেপাশের জমি, অনেক জমি ইতিমধ্যেই আমরা আবাদের আওতায় এনেছি এবং খুব ভালো ফসল পেয়েছি। আর প্রধানমন্ত্রীর ভবন, গণভবন, সেটা তখন একটা খামার বাড়ি, কাজী সেখানেও যতদূর সম্ভব তরি তরকারি ফসল এমনকি ধান সবই আমরা উৎপাদন করি, যাতে করে সাথে সাথে সবাইকে আহ্বান করি আপনারাও করেন। তা আমি আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের প্রত্যেকটা পরিবারকে বলবেন কোনো জমি যেন অনাবাদি না থাকে। আমাদের যেটা ফসল হবে আমরা সেটা নিজেরা যেমন ব্যবহার করব, উদ্বৃত্ত ফসল আমরা অন্যকে সহযোগিতা করতে পারবো, সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলব। আমাদের লক্ষ্যটাই হচ্ছে আমরা নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদা নিয়ে চলবো, কারো মুখোমুখি হব না। আর বিএনপির কাজ হচ্ছে ভিক্ষা করে চলা, ভিক্ষুকে জাতিতে পরিণত করা, সেটা যেন আর কখনো তারা না পারে। আজকে আপনারা দেখেন বিএনপি জামাত জোট সরকারের সময় সড়ক মহাসড়ক কত ছিল? মাত্র 15,151 কিলোমিটার, আর বর্তমানে 1,22,552 কিলোমিটারে উন্নীত হয়েছে। আমরা একই দিনে 100 ব্রিজ, 100 সড়ক উদ্বোধন করেছি। জানি না পৃথিবীতে কেউ এভাবে পেয়েছে কিনা, কিন্তু বাংলাদেশে আমরা সফলভাবে সেটা করতে পেরেছি। আমাদের রেলপথ, এই স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। রেলপথ ছিল মাত্র 2,356 কিলোমিটার বিএনপির আমলে, আমরা এখন 3,486 কিলোমিটারে উন্নীত করেছি। নতুন নতুন রেলপথও চালু হচ্ছে। এখন আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতু, যেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, সেটা গতবারও বলে গেছি যে এই পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাদের উপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল। আমরা এখানে জনগণের অর্থ নিয়ে খেলতে আসিনি, কিন্তু মিথ্যা অপবাদ দিতে আমরা রাজি ছিলাম না, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আপনারা বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিদ্যুৎ এবং সড়ক, ঢাকা ময়মনসিংহ রোড এবং বিদ্যুৎ সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, দুর্নীতির দায়ে ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করেছিল। বিএনপি কি সেটা কোনো প্রতিবাদ করতে পেরেছিল? পারে নাই। কেন পারে নাই? তখন দুর্নীতি তো করেছেই তারা। আর যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা তুলল, সেটাও প্ররোচনা দিয়েছে আমার দেশেরই একজন, আপনারা জানেন ভালো করেই, সুদখোর কাজী, একটা ব্যক্তি, একটা ব্যাংক, সেটা হলো সরকারি ব্যাংক, জেনারেল এরশাদ সাহেব গ্রামীণ ব্যাংক তৈরি করেছিল, আর এমডি হিসেবে যারা চাকরি দিয়েছিল ব্যাংকটা যেন তারই হয়ে গেল। কিন্তু এমডির পদে কি মধু আছে? ওটা তো সরকারি বেতন। তো সরকারি বেতনভোগ একজন কর্মচারী কত টাকা বানাতে পারে? এ প্রশ্নটা কেউ কখনো করে না। আমরাও করি নাই, আসলে আমরাও করি নাই। আমরাও একটু বোধহয় বেশি লাই দিয়ে মাথায় তুলেছে, আহ্লাদ দিয়েছে, এটাও ঠিক। যাই হোক, যখন এমডি পদ বয়স হয়ে গেলে থাকতে পারে না, কিন্তু
না, তাকে রাখতেই হবে। কোর্টে কেস করলো সরকারের বিরুদ্ধে, সেই মামলায় হেরে গেল। তখন মুহিত সাহেব আমাদের অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা, আবার ব্যাংকের বিরুদ্ধে মামলা, সরকারের বিরুদ্ধে মামলা, তাতে হেরে গেল। বাস, এরপরে শুনলাম আমাদের পদ্মা সেতু টাকা ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করেছে দুর্নীতির দায়ে। আমি সাথে সাথে প্রতিবাদ জানালাম এবং আমি চ্যালেঞ্জ দিলাম যে দুর্নীতি কোথায় হয়েছে সেটা আমাকে প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ কিন্তু করতে পারিনি। যে মামলা হয়েছিল কানাডা ফেডারেল কোর্টে, কোর্ট সোজা রায় দিয়ে দিল যে সকল অভিযোগ ভুয়া, মিথ্যা। আমি বলছিলাম পদ্মা সেতু টাকা কারো কাছ থেকে নেবো না, নিজের অর্থে করব, ইনশাল্লাহ নিজের অর্থে করে দিয়েছি। আজকে সেতু আমরা চালু করে দিয়েছি, রেল লাইনও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে একটা সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আমরা গড়ে তুলে যাচ্ছি, যেন আমাদের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি হয়, যা দেশের মানুষের কল্যাণ হবে এবং কর্মসংস্থান ব্যবস্থা হবে। যে বিদ্যুৎ রেখে গিয়েছিলাম বিএনপির আমলে, আমরা তো 1600 মেগাওয়াট ছিল, সেখান থেকে আমি 4300, সেটা তারা কমালো। পরের বার আবার আমরা আসলাম। আজকে আমরা ওয়াদা করেছিলাম শতভাগ বিদ্যুৎ দেব, যেখানে কত % লোক আর বিদ্যুৎ পেত, আজকে সেখানে শতভাগ মানুষ বিদ্যুৎ পায়। প্রত্যন্ত অঞ্চলে, গ্রামেও আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমাদের যে দ্বীপ অঞ্চলগুলি আছে, সাবমেরিন কেবলের মাধ্যমে, সেই সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আর বাকি সোলার প্যানেল করে দিয়েছি। এভাবে শুধু সন্দ্বীপ বলে না, প্রত্যেকটা দ্বীপেই কিন্তু আপনার হাতিয়া, সন্দ্বীপ থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, সমস্ত জায়গায় কিন্তু আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর মহেশখালীতে তো বিরাট একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এবং সেটা এত সুন্দর, ডিপসি পোর্ট হচ্ছে, সেটা এত উন্নতি হচ্ছে, পাশাপাশি আবার পায়রা পোর্ট হচ্ছে। এই যে এভাবে আমরা সারা বাংলাদেশেই আমাদের শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবন মান আমরা উন্নত করেছি। হ্যাঁ, এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যে অর্থনৈতিক মন্দা সারা বিশ্বব্যাপী, জিনিসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, সেই জন্য আমাদের কিছুটা কিচ্ছুতা সাধন করতে হয়। আবার সার উৎপাদন করতে গেলে বিদ্যুতে গ্যাস দেওয়া যায় না। আবার আমাদের নিজেদের খুব খননও করছি। আমরা যেমন ভোলার গ্যাস সিএনজিতে করে আমরা ঢাকা এবং অন্যান্য অঞ্চলে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছি। আমরা এভাবে কাজ করে যাচ্ছি দেশের সার্বিক উন্নয়নে। সমগ্র দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে কিন্তু বিনিয়োগের সুবিধা আছে। এখানে প্রবাসী যারা, আপনারাও বিনিয়োগ করতে পারবেন। আমাদের মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়, তাদের জন্য আলাদা প্লটের ব্যবস্থা থাকবে। আর প্রবাসীদের আমি বলবো, আপনারা এখানে আপনাদের বন্ধু খুঁজে নেন, যারা আপনাদের পার্টনার হবে, সেখানে বিনিয়োগ করবে, যাতে করে যার ফলে মানুষের কর্মসংস্থানও বাড়বে, আবার উৎপাদনও বাড়বে, আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো, সেই ব্যবস্থাটাও আমরা করতে পারবো। কাজে এভাবেই আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। বাংলাদেশে জাতির পিতার বাংলাদেশের সৃষ্টি তিনি করে দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে। অন্নের ব্যবস্থা আমরা করেছি, চিকিৎসার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ঘরের দোরগোড়ায় আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি। তাছাড়া বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা, প্রথম আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকার আমলেই আমাদের করা, এবং এখন সমস্ত জেলায় জেলায় আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি। 8 বিভাগে 8টা বিশ্ববিদ্যালয় হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা 4টা ইতিমধ্যে করা হয়ে গেছে, বাকিগুলো আমরা করে দেব। সেইভাবে আমরা মানুষের সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি,
এবং ডিজিটাল ডিভাইসে আমাদের দেশের ছেলে মেয়ে যাতে ট্রেনিং পায় এবং বিনিয়োগ হয় সেই সুবিধার জন্য আমরা 109টা হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, প্রত্যেক স্কুলে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি। সেই সাথে আমরা আইটি ইনকিউবেশন সেন্টার এবং ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, যাতে ট্রেনিং দিয়ে মানুষ বিশেষ করে আইটি বিশেষজ্ঞ তৈরি হয়, অর্থাৎ প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরি হয়। সেই পদক্ষেপ আমরা নিয়েছি এবং ভালো ফল পাওয়া যাচ্ছে। যারা ফ্রিল্যান্সার আমাদের মহিলারা, আমরা একেবারে গ্রামের মহিলাকেও কিন্তু এই প্রযুক্তির শিক্ষা দিচ্ছি। তাছাড়া লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে তারা শিখছে এবং ফ্রিল্যান্সিং করে একটা ইউনিয়নে বসে বিদেশে চাকরি করে পয়সা কামাই করতে পারছে। সেই সুযোগটাও আমরা করে দিচ্ছি, যাতে কেউ বেকার না থাকতে হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমাদের সারা বাংলাদেশে এখন প্রায় 8,483টা ডিজিটাল সেন্টার, সেখানে ছেলে মেয়ে উভয় কাজ করতে পারে, সেই ব্যবস্থাটাও করা হয়েছে। আমাদের প্রত্যেকটা এলাকা, আমাদের একটা লক্ষ্য ছিল মুজিব বর্ষে, মুজিবের বাংলায় কেউ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ইতিমধ্যেই আমরা 8 লক্ষ পরিবার, তাদেরকে 8,29,660টা পরিবারকে আমরা 2 কাঠা জমি এবং বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আর অল্প কয়েক হাজার মাত্র বাকি আছে, ইনশাল্লাহ সেগুলিও ঘর তৈরি হচ্ছে। কাজে বাংলাদেশে কোনো মানুষ আর ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেই লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছি। সব থেকে বড় কথা হলো, যেটা সাধারণ মানুষের জন্য করেছি, এটা আপনাদেরকে আহ্বান করব, ভাইয়া এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, সরকারি চাকরি যারা করে তাদের জীবনে একটা নিরাপত্তা আছে, তারা পেনশন পায়। কিন্তু আপনি আমি আমাদের মতো যারা কিছুই করি না, তা আমাদের কি ভবিষ্যৎ? সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে সর্বপ্রথম সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। আপনি এখন প্রবাসে আছেন, কাজ করেন, কিন্তু এক সময় বয়োবৃদ্ধ হবেন, দেশে ফিরে যাবেন, কিন্তু আপনি চলবেন কিভাবে? সেই জন্য সে কথা মাথায় রেখে 18 বছর বয়স থেকেই যদি পেনশন স্কিমে আপনি পয়সা রাখেন, তো যখন একটা সময় পরে আপনি সেই টাকাটা কিন্তু তুলতে পারবেন, যেটা আপনার ওই বয়সকালে কাজে লাগবে এবং আপনার একটা নিরাপদ একটা উপার্জনের সুবিধা হবে। কাজে সেটা যদি এখন থেকে সবাই শুরু করে, তাহলে আর বয়সকালে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ওই ছেলের বউয়ের মুখ ঝামটাও খাইতে হবে না, আর অনেকের গলা ধাক্কাও খেতে হবে না, বা কারো মুখাপেক্ষি হতে হবে না। না, সব ছেলের বউ খারাপ না, এটাও ঠিক, সব বই ভালো। তা আমি কথায় বললাম যে এই পেনশন স্কিমটা, এটা কিন্তু আপনারা এই প্রবাসে বসেও করতে পারবেন বা দেশে বসে করতে পারবেন, সেই সুযোগটা কিন্তু করে দেওয়া হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেটাও আমাদের নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম কর্ণফুলী টানেল নির্মাণের কাজ প্রায় শেষ হওয়ার পথে। এভাবে আর পদ্মা সেতু রেল ব্রিজও হবে। অর্থাৎ সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক বলেন, কর্মসংস্থান বলেন, সার্বিক দিক থেকেই কিন্তু আমরা অনেক অগ্রগামী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশটা যখন এগিয়ে যাচ্ছে, তখন কিছু লোকের আপনারা স্লোগান শুনবেন, কিছুই নাকি হয় নাই, কিছুই করে নাই। মানে এই যে কিছু ভালো লাগে না, যে একটা গ্রুপ, এদের তো কিছু ভালো লাগবেই না। কারণ ভালো লাগে না এই কারণে, আগে তো ক্ষমতায় বসে
ক্ষমতার মধুটা খেতে পারতো চেটে চেটে, এখন ক্ষমতা নাই, খেতে পারে না। এরা তো ইলেকশন চায় না। আসলে বিএনপি কি ইলেকশন চায়? ইলেকশনটা চাইবে কিভাবে? তাদের নেতাকে পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরা কারবারি, তার উপর খুনি, 21 আগস্ট গ্রেনেড হত্যাকারী। এই যদি একটা দলের নেতা হয়, তো সেই দল মানুষ তাকে ভোট দেবে কেন? 8 নির্বাচনে ভোট পায় নাই, 14 নির্বাচন করে নাই, নির্বাচন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, কত মানুষের জীবন নিয়েছে। এখনো সেই পোড়া মানুষগুলির চেহারা যদি আপনারা দেখেন, কি বিভৎস চেহারা! ওটা দেখলে মনে হয় যে যারা এই কাজগুলি করেছে তাদের মতো জঘন্য মানুষ আর হতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। দুর্ভাগ্যের বিষয় হলো এই ডিজিটাল পদ্ধতিতে যত অপপ্রচার এরা কিন্তু করে থাকে, যে কারণ যেগুলি আসামি, যেগুলি এই সমস্ত অপরাধ করছে, যেগুলি বিভিন্নভাবে হয়তো চাকরি খুইয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে তারা আজকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নানা রকমের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আপনারাও যে যেখানে আছেন, তারা যেমন মিথ্যা অপবাদ ছড়ায়, এদের চেহারাটাও উন্মুক্ত করা দরকার, আর এদেরকেও মানুষের কাছে প্রকাশ করা দরকার যে এরা কারা, কারা এইভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে। কারো মাঝে যদি দেশপ্রেম থাকে, কারো মাঝে যদি দেশের জন্য, মানুষের জন্য এতটুকু কর্তব্যবোধ থাকে, তারা কি এভাবে দেশের বদনাম করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে? বলেন আপনারা, আজকে কোন দিক থেকে আমরা পিছিয়ে আছি? আজকে সারা বিশ্বে যেখানে গেছি, বাংলাদেশ শুনলেই সবাই বলে, ও বাংলাদেশ, আপনারা তো এত উন্নতি করেছেন। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দেয়, আর এই চোরের দল, খুনির দল, দুর্নীতিবাজদের দল, এরা কোনো কিছুই ভালো দেখে না। কারণ নিজেরা খেতে পাচ্ছে না, চুরি করতে পারছে না, এটাই হচ্ছে। আর যে টাকা চুরি করে বানিয়েছে সেটাই তো খরচ, তারা আন্দোলন করছে। কই, আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো কোনোদিন রাস্তায়ও নামতে পারিনি আমার নেতা কর্মীর উপরে যে অত্যাচার করেছে। আমরা তাদের বাধা দিই না, আমরা ঠিক আছে আন্দোলন করো, যত কিছু। তারা লোক আনে, অনেক লোক আনে, আমার খুব ভালো কথা, আরো লোক আনুক। অন্তত পক্ষে একটা কথা তো সত্যি, যত টাকা চুরি চামারি করে রাখছিল আন্দোলনের নামে, কিছু টাকা তো বেরোচ্ছে, মানুষের কাছে তো যাচ্ছে, সাধারণ মানুষ তো কিছু পাচ্ছে, তাই না? আমি সেইভাবেই বিবেচনা করি, আমার হিসাব সবসময় আলাদা। আমরা যে ওই টাকাগুলি তো একটু বেরোচ্ছে, মানুষ কিছু পাচ্ছে। কাজে এই চোরদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার, তার বিরুদ্ধে কিন্তু আমাদেরও যারা আছেন সবাইকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। যে মিথ্যা কথা বললেই সাথে সাথে তাদের ধরতে হবে, যে তোরা বেটা চোরের অনুসারী, তোরা আবার এত কথা বলিস কোত্থেকে, এটা আমাদের করতে হবে। আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের কানেকশন, এটা তো আমরাই করে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আবার 2ও আমরা খুব তাড়াতাড়ি করব, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের দেশে অনেক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে, অনেকেই এখন আসছে, কাজে বিনিয়োগ আরো ভালো হোক, সেটাই আমরা চাই। তা আমি এটাই বলবো যে আপনারা সবাই সবসময় এটাই করবে, খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সবসময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয়, আর কয়েকটা চোরচোরটা কি বলবে, ওইগুলি আমাদের কান দেওয়ার দরকার নাই। আমরা দেখব আমার দেশের গ্রামের মানুষটা কেমন আছে, আমার দেশের গ্রামের মানুষ ভালো আছে কিনা, তারা খেয়ে পরে সুখে আছে কিনা। হ্যাঁ, আমি জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, তার ফলে এখন মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই মূল্যস্ফীতি কমানোর জন্য যত রকমের প্রচেষ্টা দরকার, আন্তর্জাতিক যে সমস্ত নিয়ম, সেটাও করার পাশাপাশি আমরা কিন্তু আমার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের রিজার্ভের উপরে চাপ, আমরা জানি যে রেমিটেন্স আপনারা পাঠান, এই রেমিটেন্স যদি আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠান, তাতে সব থেকে সুবিধাটা কি?
সুবিধাটা হলো এই যে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন সেটা ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে থাকছে। আর এখন তো আপনি অনলাইনে টাকা দিতে পারেন, আপনার পরিবারের যেটুকু দরকার সেইটুকু দেবেন, বাকি টাকাটা আপনার ব্যাংকে জমা হবে। আর যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় তাহলে কি হবে, যার হাতে দিচ্ছেন সে পৌঁছে দিচ্ছে, পুরো টাকাটাই খরচ হচ্ছে, 1 টাকাও সেভিং হচ্ছে না, কোনো পয়সা আপনার বাঁচবে না, বাজত হচ্ছে না। একমাত্র সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে গেলেই টাকা বাঁচবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠায় আমরা তো তাদের জন্য বিশেষ প্রণোদনাও দিচ্ছি, কাজে এই প্রণোদনাটাও পাচ্ছেন, পাশাপাশি আপনার টাকাও সাশ্রয় হচ্ছে এবং সেই টাকা ব্যাংকে থাকলে সেখান থেকে একটা সুদও আপনারা পাচ্ছেন। কাজে সেই জন্য আমি অনুরোধ করব, আমি জানি কিছু এই বিএনপি জামাতেরই কিছু লোক চেষ্টা করে যাচ্ছে কেউ যেন রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশ জন্য বেকায়দায় পড়ে, বাংলাদেশকে কিভাবে বেকায়দায় ফেলবে সেই চেষ্টা করে যাচ্ছে। তো আমরা খেতে ফসল ফলাবো, পেট ভরে আমার দেশের মানুষকে খাবার দেব, আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাতে যদি কিছু আমাদের কিনতে কষ্ট হয়, ওইটুকু সহনশীলতা আমাদের দেশের মানুষ দেখাবে, সেটা আমরা জানি, এটা সাময়িক ব্যাপার। ইলেকশনের আগ পর্যন্ত এই লাফালাফি থাকবে, ইনশাল্লাহ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে। আর এদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এইটুকু অন্তত উপলব্ধি করে যে এই নৌকায় ভোট দিয়েই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দেওয়ার ফলেই আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে দারিদ্র্যের হার কমে গেছে, কর্মসংস্থান বেড়েছে, বেকারত্বের হার কমে গেছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। যারা বিদেশে থাকেন তারা নিশ্চয়ই সেটা বোঝেন যে বিএনপি জামাতের সময় বিদেশে কারো কাছে কথা বলা যেত না, আর এখন বাংলাদেশ শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। কাজে নৌকা মার্কাই হচ্ছে একমাত্র যা বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। কাজে আপনাদের কাছেও নৌকায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সবাই তাহলে বিদায় নেই। আচ্ছা, আর একটা কথা বলে যাই যাওয়ার আগে, একটু বসেন, আমি এখনই বিদায় নেব। আসলে আমার নিজেরও একটু ইনফ্লুয়েঞ্জাতে ভুগছি, কাজে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি আরেকটা কথা বলে যাই, একটা কাজ আপনাদের করতে হবে, সেই অনুরোধটা আমি দিয়ে যাচ্ছি, একটু বসেন। আপনারা প্রত্যেকেই এক একটা এলাকায় বসবাস করেন, অনেকেই এখানে আপনাদের যার যার স্ব অঞ্চলে এলাকায় সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, কংগ্রেসম্যান আছে, সিনেটর আছে, লোকাল গভর্নমেন্ট সেখানকার সিনেটর কংগ্রেসম্যান তারা যে আছে, তাদের কাছে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। সেখানে আপনাদেরও তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে, তাদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশের উন্নয়নের চিত্র, তাদের কাছে তুলে ধরতে হবে যে বাংলাদেশ সব থেকে বেশি এখন মানবাধিকার সুরক্ষিত। বিএনপির আমলে যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের হতে হয়েছিল এখন আর তা হতে হয় না। আর তাছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, সেই দিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। আপনাদেরকে যেন আমাদের এই ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের কাছে এটা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে। 19তম ভাষণ দিচ্ছি, 20তম ভাষণ দিতে আসছি।
খোদা হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।